দ্য ডিজিটাল এডুকেশনে সবাইকে স্বাগত। আমি চলে আসলাম তোমাদের শিক্ষা বিজ্ঞানের শিক্ষক বিক্রম স্যার। এর আগের ক্লাসে তোমাদের যে শিক্ষা মনোবিদ্যা সেই টপিকটা আমি কমপ্লিট করলাম। আজকে আমরা চতুর্থ অধ্যায়ে আসলাম, অর্থাৎ বৃদ্ধি ও বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বৃদ্ধি ও বিকাশ আমাদের যে ইউনিট টুয়ে বৃদ্ধি ও বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে? এই বৃদ্ধি বিকাশ সম্পর্কে আমরা যে আজকে ক্লাসটা করব সেটা হচ্ছে মিনিং অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো প্রথমে আমাদের ক্লাসটা রয়েছে বৃদ্ধির মিনিং, অর্থাৎ গ্রোথের মিনিং, অর্থাৎ বৃদ্ধির অর্থ কী। তারপরে ক্লাসে আমরা জানবো বিকাশের অর্থ কী, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ যে বৃদ্ধি ও বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, চতুর্থ অধ্যায়। এটাকে ইংলিশ আকারে দেওয়া আছে। ইংলিশটা হচ্ছে বৃদ্ধির চেয়ে ইংলিশটা হচ্ছে আমাদের গ্রোথ, আর বিকাশের ইংলিশটা হচ্ছে ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো বৃদ্ধি ও বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এখান থেকে আমরা যে পড়বো বৃদ্ধি ও বিকাশ, মিনিং অ্যান্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আজকে আমরা পড়বো বৃদ্ধির অর্থটা, ঠিক আছে? তো প্রথমে আমরা জানবো বৃদ্ধির ধারণা, প্রাথমিক ধারণা জানবো আমরা। প্রথমে দেওয়া আছে যে পরিবর্তনশীল প্রকৃতি একটি বিশেষ ধর্ম, আর এই প্রকৃতি অন্তর্ভুক্ত মানুষের জীবন তাই প্রতিনিয়ত পরিবর্তনশীল। আর শিশুর জন্মসূত্রে কতগুলি সম্ভাবনা পেয়ে থাকে। শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক ইত্যাদি সম্ভাবনাগুলি আপন গতি ধীরে ধীরে বিকশিত হতে থাকে। তারপরে একদিন ওই শিশু হয়ে ওঠে প্রাপ্তবয়স্ক। আর এই পরিবর্তনের মূলে যে প্রক্রিয়াগুলি কাজ করে থাকে সেগুলি হচ্ছে, এক নম্বর হচ্ছে বৃদ্ধি, গ্রোথ, আর হচ্ছে বিকাশ, ডেভেলপমেন্ট, ঠিক আছে? আর একটা জানবো আমরা পরিণমন। এই তিনটা টার্ম সম্পর্কে আমি জানবো, যার নাম হচ্ছে ম্যাচুরেশন, হচ্ছে পরিণমন, ঠিক আছে? ইত্যাদি। তাহলে কি বলছে এখানে কথাটা, যে শিশুর এই যে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার যে দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক এই যে দিকগুলি রয়েছে বা সম্ভাবনাগুলি আপন গতি ধীরে ধীরে কি বিকশিত হতে থাকে। তারপর একটা শিশু কি, সে পরবর্তীকালে কিন্তু সে একটা প্রাপ্তবয়স্ক নাগরিক হয়ে ওঠে, ঠিক আছে? আর এই পরিবর্তনের মূলে যে প্রক্রিয়াগুলি কাজ করে থাকে সেগুলো কি আমাদের, একটা বৃদ্ধি, গ্রোথ, আর একটা হচ্ছে বিকাশ, ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে পরিণমন, ম্যাচুরেশন, ঠিক আছে? এই তিনটা টার্ম আমাদেরকে ভালো করে জানতে হবে, ঠিক আছে? এই বৃদ্ধি বিকাশ একে অপরের সঙ্গে কিন্তু গভীরভাবে কিন্তু সম্পর্কযুক্ত এবং পরস্পরের উপর কিন্তু নির্ভরশীল। বৃদ্ধি ও বিকাশ পরিমাণগত এবং গুণগত পরিবর্তনের প্রক্রিয়া হওয়ার একে জীবন বিকাশের ভিত্তিভূমি বলা যায়। তাহলে এই যে বললাম বৃদ্ধি ও বিকাশ, এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু কি একটা গভীরভাবে কিন্তু সম্পর্কযুক্ত হয়েছে, ঠিক আছে? এবং পরস্পরের উপর কিন্তু নির্ভরশীল। আর এই বৃদ্ধি বিকাশ পরিমাণগত এবং গুণগত পরিবর্তনের প্রক্রিয়া হওয়ায় একে জীবন বিকাশে কিন্তু কি বলা হয়, ভিত্তিভূমি বলা হয়, ঠিক আছে? তো প্রথমে আমরা এই যে বৃদ্ধি আর বিকাশ সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? প্রথমে আমাদের প্রথম যে টার্মটা রয়েছে আমাদের কি রয়েছে, বৃদ্ধি, অর্থাৎ যাকে আমরা ইংলিশে বলবো কি, গ্রোথ, ঠিক আছে? তো এই যে বৃদ্ধি কি, বিকাশ কি, এবং তারপরে একটা টার্ম রয়েছে আমাদের কি, পরিণমন, অর্থাৎ ম্যাচুরেশন, ঠিক আছে? এই ম্যাচুরেশন, তাহলে বৃদ্ধি, বিকাশ, আর হচ্ছে আমাদের ম্যাচুরেশন, এই তিনটা টপিক সম্পর্কে আমাদের জানতে হবে, ঠিক আছে? তো এই টার্মগুলো সম্পর্কে আমরা কিন্তু আগের থেকে কিন্তু কি পরিচিত, কিন্তু জেনেও আমরা কিন্তু ভালোভাবে কি ঠিকঠাকভাবে আমাদের কিন্তু কনসেপ্ট কিন্তু ক্লিয়ার নেই, ঠিক আছে? তো বৃদ্ধি, এই বৃদ্ধি সম্পর্কে আমরা যদি প্রথমে জেনে নিই একটু সংক্ষেপে, যে বৃদ্ধি কি, ঠিক আছে? এবং তারপরে আসবো বিকাশ কি, তারপর আসবো পরিণমন কি, ঠিক আছে? তো প্রথমে যেমন বৃদ্ধি সম্পর্কে জেনে নিই, যে বৃদ্ধি কি বলবো, যে একটা শিশু, অর্থাৎ একটা মানব শিশু, তার জন্ম কোথা থেকে হয়, মাতৃগর্ভ থেকে কিন্তু একটা শিশু কি জন্মগ্রহণ করে। এই যে জন্ম থেকে যে মৃত্যু, একটা ব্যক্তি এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যে বয়সকাল স্তরটাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, 4 ভাগে কিন্তু, ঠিক আছে? যে ভাগটা আর্নেস্ট জন মনোবিদ কিন্তু বলেছেন, ঠিক আছে? এবার এই আর্নেস্ট জন মনোবিদ এই যে মানুষের জন্ম থেকে মৃত্যু এই যে বয়সকাল স্তরটাকে তিনি 4টি ভাগে ভাগ করেছেন। সেই 4টা ভাগ কি কি বলো তো, কেউ জানা আছে কি? এই 4টা ভাগ হচ্ছে, একটা হচ্ছে শৈশবকাল, তারপর হচ্ছে বাল্যকাল, তারপরে কৈশোরকাল, তারপরে কিন্তু প্রাপ্ত বয়স্ককাল। এবার এই যে বয়সের যে স্তরগুলো, শৈশবকাল কত থেকে কত বয়স, এবং বাল্যকাল কত থেকে কত বয়স, তারপরে কৈশোরকাল কত থেকে কত বয়স, তারপরে প্রাপ্তবয়স্ক কত 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 থেকে কত বয়স, এই টপিকটা সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? তো শৈশবকাল হচ্ছে কি 0 থেকে 5। এই 0 থেকে 5 অর্থাৎ একটা শিশুর জন্ম থেকে তার 5 বছর বয়সকালটাকে আমরা কি বলছি, শৈশবকাল। তারপরে আসবো, তারপরে কিন্তু বাল্যকাল, ঠিক আছে? বাল্যকাল হচ্ছে 5 থেকে 12, এই সময়কালটাকে আমরা কি বলছি, বাল্যকাল। তারপরে আসলো কৈশোরকাল,
তাহলে 12 থেকে কি হচ্ছে 18 বছর, এই বয়সকালটাকে বলছি আমরা কি কৈশোরকাল। তারপরে আসে কি প্রাপ্ত বয়স্ককাল, অর্থাৎ 18 থেকে একবারে মৃত্যুর আগ পর্যন্ত এই বয়সটাকে আমরা কি বলবো প্রাপ্ত বয়স্ককাল। ঠিক আছে, তাহলে এবার আছে বিকাশ। তাহলে বিকাশ কি, আমরা যদি তার আগে যদি এই বৃদ্ধি সম্পর্কে আমরা কাকে বলে যদি সংক্ষেপে জেনে নিই যে বৃদ্ধি কি, ঠিক আছে, যে হোয়াট ইজ গ্রোথ, যে বৃদ্ধি কি, তো আমরা জেনে নিই যে একটা শিশু তার প্রথমে কি হচ্ছে জন্মগ্রহণ করছে, তার জন্ম থেকে অর্থাৎ নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত একটা শিশুর তার দেহের আকার আকৃতি ওজন আয়তকার এগুলো কি হচ্ছে বেড়ে যাচ্ছে না, সেই বেড়ে যাওয়াকে বলা হচ্ছে কি বৃদ্ধি বা গ্রোথ আমরা বলতে পারি। তাহলে কি বললাম যে একটা শিশু নির্দিষ্ট বয়স পর্যন্ত তার দেহের আকার আকৃতি ওজন ইত্যাদি বেড়ে যাওয়াকে আমরা কি বলছি বৃদ্ধি বলতে পারি। ঠিক আছে, তাহলে বিকাশ যার ইংলিশ হচ্ছে ডেভেলপমেন্ট, তাহলে বিকাশ আমরা কাকে বলি, বিকাশ আমরা কাকে বলবো, বৃদ্ধির উল্টো হচ্ছে কি বিকাশ। বিকাশ হচ্ছে কি এই যে একটা ব্যক্তির মধ্যে কি তার দৈহিক দিক রয়েছে, মানসিক সামাজিক পাক্ষবিক নৈতিক, এগুলো কি হচ্ছে বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হচ্ছে একটা শিশুর মধ্যে কিন্তু দৈহিক মানসিক পাক্ষবিক সামাজিক এই দিকগুলো কি হচ্ছে তার মধ্যে কিন্তু বিস্তার কিন্তু লাভ করছে, সেগুলো হচ্ছে বিকাশ। তাহলে আমরা সংক্ষেপে বলে নিই যে হোয়াট ইজ ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশ বলতে আমরা কি বুঝি। তা বিকাশ বলতে আমরা কি বুঝি, আমরা সংক্ষেপে বলতে পারি যে বিকাশ হচ্ছে একটা শিশুর সারা জীবন ধরে, একটা শিশু সারা জীবন ধরে যা কিছু পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো বিকাশ বলতে পারি। ঠিক আছে, এবার আসলাম আমরা ম্যাচুরেশন অর্থাৎ পরিণমন কাকে বলে। ঠিক আছে, তাহলে এই যে ম্যাচুরেশন বা পরিণমন কাকে বলে এটা যে আমরা সংক্ষেপে একটু জেনে নিই। পরিণমন কি বলতো, এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা কি আমাদের আপনা আপনি কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, পরিণমন হচ্ছে এমন একটি স্বাভাবিক প্রক্রিয়া যেটা কি আমাদের মধ্যে অটোমেটিক কি স্বাভাবিকভাবেই বা শর্তসূত্রভাবে কি হচ্ছে বৃদ্ধি পায়, তাকে আমরা কি বলছি পরিণমন। যদি আমরা কাকে বলে সংক্ষেপে একটু জেনে নিই যে পরিণমন হচ্ছে এমন একটি কি প্রক্রিয়া, স্বাভাবিক এবং শর্তস্ফূর্ত প্রক্রিয়া। ঠিক আছে, যেটার জন্য কোনো পারিপার্শ্বিক হেল্প সহযোগিতা অনুশীলন প্রশিক্ষণ প্রচেষ্টার কোনো কিছুর কি প্রয়োজন হয় না, যেটা আপনা আপনি একটা ব্যক্তি তার নির্দিষ্ট পরিণতির দিকে কি এগিয়ে যায় তাকেই আমরা বলবো পরিণমন অর্থাৎ ম্যাচুরেশন। ঠিক আছে, তাহলে কাকে বলবো পরিণমন বা ম্যাচুরেশন, যে পরিণমন হলো এমন একটি কি প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া। ঠিক আছে, স্বাভাবিক বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ঠিক আছে, যেখানে কোনো অনুশীলন প্রশিক্ষণ প্রচেষ্টার কি প্রয়োজন হয় না, যেটা আপনা আপনি একটা ব্যক্তি নির্দিষ্ট পরিণতির দিকে কি এগিয়ে যায় সেইটাকেই আমরা বলবো ম্যাচুরেশন অর্থাৎ পরিণমন। ঠিক আছে, তাহলে বিকাশ হয়ে গেল আমাদের, বৃদ্ধি হয়ে গেল এবং পরিণামও হয়ে গেল। যদি একটা এক্সাম্পল দিই যে পরিণামের একটা এক্সাম্পল, তাহলে আমি বলতে পারি এক্সাম্পল এই যে আমরা জন্ম থেকে কি আমাদের হাত পাগুলো কি আগে কত ছোট ছিল না, এগুলো আস্তে আস্তে কি হচ্ছে বড় হচ্ছে না। তো আমি যে সংজ্ঞাটাতে সেটাই বললাম যে পরিমাণ হচ্ছে এমন একটি স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যেটা কি আপনা আপনি কি একটা ব্যক্তির মধ্যে কি বৃদ্ধি পায়। ঠিক আছে, আপনা আপনি বৃদ্ধি হচ্ছে না, এই যে হাত পা আগে ছোট ছিল আস্তে আস্তে কি হচ্ছে আমাদের বড় হচ্ছে। এখানে কি পারিপার্শ্বিক কোনো হেল্প সহযোগিতা অনুশীলন প্রশিক্ষণ প্রচেষ্টা দরকার আছে, কোনো কিছু কিন্তু প্রয়োজন নেই। তো পরিমাণ হচ্ছে সেটাই যেটা আপনা আপনি কি একটা শিশুর মধ্যে কি বৃদ্ধি পায়, তাকে আমরা বলছি কি ম্যাচুরেশন বা পরিণামূল। যেমন একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে কিন্তু প্রথমে কি করে কান্না করে, সেখানে কি ডাক্তার বা সিস্টার তাকে কি মেরেছিল, সে কান্না করছে, তার মানে কি যেটা আপনা আপনি কি একটা শিশুর মধ্যে ব্যক্তির মধ্যে ঘটে চলছে তাকে কিন্তু আমরা কি বলবো পরিণামন। আর বিকাশ কোনগুলো, একটা শিশুর মধ্যে যে বৃদ্ধি হচ্ছে সঙ্গে সঙ্গে কী হচ্ছে তার দৈহিক বিকাশ হচ্ছে, মানসিক বিকাশ পাক্ষবিক নৈতিক সামাজিক আধ্যাত্মিক এই দিকগুলো কি হচ্ছে একটা শিশুর মধ্যে কি কি বিস্তার লাভ করছে। ঠিক আছে, তোমার ছোটোবেলায় যেরকম তোমার দৈহিক বিকাশ ছিল একটু বড় হচ্ছে তখন কি একটু বাড়ছে, তোমার মানসিক বিকাশ আগে কেমন ছিল অল্প ছিল, আস্তে আস্তে কি মানসিক কী হচ্ছে তোমার বৃদ্ধি পাচ্ছে, সেই দৈহিক মানসিক পাক্ষবিক সামাজিক প্রত্যেকটা দিক কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এই বিকাশের কিন্তু কোনো সময়সীমা নেই, জন্ম থেকে কি একবারে মৃত্যু পর্যন্ত বিকাশ কিন্তু আমাদের মধ্যে চলতে থাকে। আর এই যে কি বললাম বৃদ্ধি, বৃদ্ধি কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু একটা ব্যক্তির মধ্যে কি ঘটে থাকে। আমি তো সংজ্ঞাটাতে বললাম যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা নির্দিষ্ট বয়স পর্যন্ত একটা ব্যক্তির তার দেহের আকার আয়তন ওজন ঠিক আছে ইত্যাদি বেড়ে যাওয়াকে আমরা কি বলবো বৃদ্ধি বলবো। তাহলে আমি কি বললাম সংজ্ঞাটাকে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ঠিক আছে, সারা জীবন কিন্তু একটা ব্যক্তির বা একটা শিশুর কিন্তু বৃদ্ধি ঘটে কি সারা জীবন ঘটে না, একটা নির্দিষ্ট বয়স, তোমার বয়স 18 থেকে
21 বা 25 মধ্যে থেকে তোমার যা বৃদ্ধি হবে তারপরে কিন্তু আর বৃদ্ধি কিন্তু হবে না। এটা বৃদ্ধির একটা মেইন ফিউচার বা মেইন বৈশিষ্ট্য আমরা বলতে পারি, ঠিক আছে। তো কি বললাম যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ঠিক আছে, সারা জীবন কিন্তু না, সারা জীবন হলে তো মানুষ একবারে অনেক বড় হয়ে যেত না। তো নির্দিষ্ট সময় পর্যন্ত একটা শিশু তার দেহের আকার, আকৃতি, ওজন ইত্যাদি বেড়ে যায়, কি বলা হচ্ছে বৃদ্ধি বা গ্রোথ, ঠিক আছে। পরিণাম তো বললাম, সেই সঙ্গে সঙ্গে কী হচ্ছে, শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, প্রাকৃতিক দিকগুলোকে আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে, তাকে আমরা বলছি বিকার। আর পরিণাম কি বললাম, যেটা স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ঠিক আছে, যেখানে কোনো পারিপার্শ্বিক হেল্প, সহযোগিতা, অনুশীলন, প্রশিক্ষণ কোনো কিছু প্রয়োজন হয় না। একটা ব্যক্তি কি সে ম্যাচুরিটির দিকে এগিয়ে যাচ্ছে, তাকে আমরা বলছি পরিণাম, ঠিক আছে। এই তিনটা টার্ম আমাদেরকে জানতে হবে। সে কথাটা এখানে দেওয়া আছে যে বৃদ্ধির অর্থ, মিনিং অফ গ্রোথ, ঠিক আছে। বলছে বৃদ্ধি হলো ব্যক্তির পরিমাণগত এবং পরিবর্তনের প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির জৈবিক, দৈহিক বিষয়গুলি পরিমাণগত পরিবর্তন ঘটে থাকে। শিশুর বৃদ্ধি মাতৃগর্ভের ভ্রূণ সঞ্চারের পর থেকে শুরু হয় এবং জীবনের নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে। যে পদ্ধতিতে নির্দিষ্ট শর্তের উপস্থিতিতে জীবদেহের আয়তন এবং শুষ্ক ওজনে স্থায়ী পরিবর্তন হয় তাকেই বলা হচ্ছে বৃদ্ধি। আমি যে কথাটা একটু আগে বললাম, ঠিক আছে, যে একটা শিশু যখন মাতৃগর্ভে যখন ভ্রূণ সঞ্চার থেকে প্রথম থেকে কি হচ্ছে, একটা শিশু আস্তে আস্তে কি হচ্ছে, বড় হচ্ছে। সে বড় কীভাবে হচ্ছে, তার আকার, আয়তন, ওজন ইত্যাদি কি হচ্ছে, আস্তে আস্তে কিন্তু একটা শিশু কিন্তু বেড়ে চলছে, ঠিক আছে। এই বৃদ্ধি পাওয়াটাকেই বলা হচ্ছে কি বৃদ্ধি, ঠিক আছে। এবার তারপরে জানবো আমরা বৃদ্ধির সংজ্ঞা, ঠিক আছে। বিভিন্ন মনোবিদ বিভিন্নভাবে কিন্তু এই বৃদ্ধির সংজ্ঞাগুলোকে তিনি ব্যাখ্যা করেছেন। তো প্রথমে যে আমাদের সংজ্ঞাটা রয়েছে, মনোবিদ আর্নল্ড গ্যাসেল, ঠিক আছে, ইনি কি বলেছেন, তিনি বলেছেন যে গ্রোথ ইজ এ ফাংশন অফ দ্য অর্গানিজম রেদার দ্যান দ্যাট অফ দ্য এনভায়রনমেন্ট অ্যাজ এ সার্চ। তারপরে দ্বিতীয় ব্যক্তি দেওয়া আছে বিশিষ্ট মনোবিদ এ জোনসের মতে, তিনিও আবার বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তারপরে দেওয়া আছে এনসাইক্লোপিডিয়া বা ব্রিটানিকা অনুযায়ী, তিনিও সেই সংজ্ঞাটাকে, বৃদ্ধির সংজ্ঞাটাকে তিনি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তো এই বিশিষ্ট মনোবিদ এ জোনসের মধ্যে কী বলেছেন, তিনি বলেছেন যে বৃদ্ধি হলো দেহের আকার, ওজন এবং উচ্চতা বেড়ে যাওয়াকে তিনি বৃদ্ধি বলে প্রকাশ করেছেন। তিনি মনোবিদ, তিনি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তো এই যে মনোবিদ, বিশিষ্ট মনোবিদ এ জোনসের মধ্যে তিনি কী বলেছেন, যে বৃদ্ধি হলো দেহের আকার, ওজন ও উচ্চতা বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলা হচ্ছে, ঠিক আছে। তারপর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কি বলেছেন, তিনি বলেছেন যে বৃদ্ধি হলো আকার বা সত্তার পরিমাণগত বর্ধন। তাহলে হচ্ছে মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো, তিনি বলেছেন যে বৃদ্ধি বলতে কাঠামোগত এবং শারীরবৃত্তীয় সেই পরিবর্তনকে বোঝানো যায়, ঠিক আছে। এবার সংক্ষেপে ডাইরেক্ট উল্লেখ করা আছে যে বৃদ্ধি বলতে কেবলমাত্র জৈবিক বা শারীরিক পরিবর্তনকে বোঝায়। অর্থাৎ বৃদ্ধি হলো শারীরিক বিভিন্ন দিকের, যেমন ওজন, আয়তন, উচ্চতা, স্নায়ুতন্ত্রের গঠন, অঙ্গ সঞ্চালন প্রভৃতি পরিণত পরিবর্তনকে আমরা কি বলবো, বৃদ্ধি আমরা কিন্তু বলতে পারি, ঠিক আছে। তো কি বলবো, যে বৃদ্ধি বলতে কেবলমাত্র জৈবিক এবং শারীরবৃত্ত প্রক্রিয়াকে বলা হয়েছে। যেমন অর্থাৎ বৃদ্ধি হলো শারীরিক বিভিন্ন দিকের কি পরিবর্তন, যেমন ওজন পরিবর্তন হচ্ছে, ছোটোবেলা তোমার ওজন একরকম ছিল, বড় হয়ে কি আরেক ওজন তোমার বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এই যে ওজন, আয়তন, আকার ইত্যাদি বেড়ে যাওয়াকে কি বলা হয়েছে, বৃদ্ধি বলা হয়েছে, ঠিক আছে। এবার আছে বৃদ্ধির বৈশিষ্ট্য। এই যে বৃদ্ধি প্রক্রিয়ার যে সকল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলি নিম্নে আলোচনা করা হলো, ঠিক আছে। তো বৃদ্ধিটাকে আমরা যদি ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার থাকে, আমরা অটোমেটিক কিন্তু বৈশিষ্ট্যগুলো তার সম্পর্কে কিন্তু লিখতে পারবো, ঠিক আছে। তার আগে বৃদ্ধিটা আমাকে জানতে হবে বৃদ্ধি কাকে বলে, ঠিক আছে। আমি একটুকে বললাম যে বৃদ্ধি কাকে বলে, যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা নির্দিষ্ট সময় ধরে একটা শিশুর তার যে দেহের আকার, আকৃতি, ওজন, আয়তন বেড়ে যাওয়াকে বলা হচ্ছে বৃদ্ধি। এবার সেই বৃদ্ধির কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা তারপরে কিন্তু সেই বৃদ্ধির যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছি সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিন্তু জানতে সুবিধা হবে। তো সেটা দেওয়া হচ্ছে পরিমাণগত পরিবর্তন, ঠিক আছে। পরিমাণগত পরিবর্তন বলছে বৃদ্ধি হলো দৈহিক পরিমাণগত পরিবর্তনের একটি প্রক্রিয়া। এই বৃদ্ধির মাধ্যমে কি হচ্ছে, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কি পরিমাণগত পরিবর্তন ঘটে, যেমন ওজন, উচ্চতা, আয়তন ইত্যাদি। অবশ্যই বৃদ্ধির কারণে কি হচ্ছে, আমাদের কি পারছে, এই অঙ্গ প্রত্যঙ্গের পরিমাণগত পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। মানে এই যে অঙ্গ প্রত্যঙ্গ, শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গ কী হচ্ছে, বড় হচ্ছে, এবং কি হচ্ছে, ওজনও বৃদ্ধি পাচ্ছে,
উচ্চতা বাড়ছে, আয়তন প্রভৃতি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিসের ফলে? বৃদ্ধির ফলে। ঠিক আছে, অবশ্যই বৃদ্ধির ফলে সমস্ত কিছু কি, এই যে আকার আকৃতি ওজন একটা ব্যক্তি কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে অটোমেটিকভাবে। এবার 2 নম্বরে বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ। আমি একটু আগে বললাম যে একটা বৃদ্ধি কাকে বলে, যে একটা নির্দিষ্ট কি সময় পর্যন্ত ধরে। ঠিক আছে, সেই পয়েন্টটাতে দেওয়া আছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ বৃদ্ধিটা, কিন্তু বিকাশ কি একটা নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ? ওটা তো সারা জীবন ধরে কি একটা ব্যক্তির মধ্যে কিন্তু পরিবর্তন কিন্তু ঘটে চলছে। ঠিক আছে, তো সে কোথাও নির্দিষ্ট সময়ের মধ্যে কি সীমাবদ্ধ। বলছে এই বৃদ্ধি প্রক্রিয়া মাতৃগর্ভে ভ্রূণ সঞ্চারের পর থেকে শুরু হয় এবং চলতে থাকে জীবনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ বৃদ্ধি সারা জীবনব্যাপী কিন্তু ঘটে না। ঠিক আছে, তাই বৃদ্ধি কিন্তু সারা জীবন ধরে কিন্তু আমাদের মধ্যে কিন্তু ঘটে না। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় গিয়ে কিন্তু বৃদ্ধি কিন্তু সমাপ্ত ঘটে। ঠিক আছে, 3 নম্বরে কি রয়েছে, ধারাবাহিক প্রক্রিয়া। ঠিক আছে, বলছে বৃদ্ধি হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া, আর এই প্রক্রিয়া নির্দিষ্ট কতগুলি পর্যায়ক্রমে ঘটে থাকে, যেমন দেহের ওজন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি বাড়তে থাকে। ঠিক আছে, তিনি বলছে পরিমাণগত নির্ভর। বলছে বৃদ্ধি হলো একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, বৃদ্ধির জন্য কোনো রকম প্রশিক্ষণের প্রয়োজন হয় না, তাই এই প্রক্রিয়াটি পরিণামন নির্ভর। ঠিক আছে, তাই পরিণামন আমি একটু আগে বললাম যে পরিণামন যেন আপনা আপনি কি একটা ব্যক্তির মধ্যে কি ঘটে চলছে। ঠিক আছে, অটোমেটিকভাবে ঘটছে, সেখানে কোনো পারিপার্শ্বিক হেল্প সহযোগিতা কোনো প্রয়োজন নেই। ঠিক তেমনি বৃদ্ধিরও কিন্তু কি হচ্ছে, অটোমেটিক কিন্তু একটা শিশুর মধ্যে কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। তো এটা বলছে তাই প্রক্রিয়াটি হচ্ছে পরিণামনের উপরে কিন্তু নির্ভরশীল। ঠিক আছে, এবার বলছে বংশগতি ও পরিবেশের ফল। বলছে বংশগতি এবং পরিবেশের ফল। কি বলছে এখানে, যে বৃদ্ধি হলো বংশগতি ও পরিবেশের ফল। অবশ্যই এই যে বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের দুটোর কিন্তু উপর নির্ভর করেই একটা শিশুর কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, তবে বংশগতির উপর বৃদ্ধির বেশিরভাগটি কিন্তু নির্ভরশীল, তবে বৃদ্ধিতে পরিবেশের কিছু কিছু প্রভাবও দেখা যায়। বলছে এই যে বংশগতি বলছে মানে একটা পরিবারের তার মা বাবা যদি উচ্চতা বেশি থাকে, অবশ্যই একটা শিশুর মধ্যে কিন্তু কি হবে, তার উচ্চতা কিন্তু তার মা বাবার মতনই কিন্তু হবে। ঠিক আছে, তো সেই কথাটা বলছে যে বৃদ্ধি হচ্ছে কি বংশগতির উপর কিন্তু নির্ভরশীল, সেই কথাটা এখানে বলা আছে পয়েন্টে। ঠিক আছে, এবার বলছে বৃদ্ধির বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা পয়েন্ট দেওয়া আছে যে সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া। ঠিক আছে, সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া। বলছে বৃদ্ধি হলো একটি সংঘবদ্ধ ও সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া। এই বৃদ্ধি সংগঠিত হয় নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে, যেমন একটি শিশুর দেহ সঞ্চালনের ক্ষেত্রে প্রথমে বসতে পারে, তারপরে সে হামাগুড়ি দিতে পারে, তারপরে সে ধরে দাঁড়াতে পারে, তারপর সে হাঁটতে পারে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া। তো আমরা এই চিত্রটা দেখলি, এই যে সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া। ঠিক আছে, এখানে দেওয়া আছে যে বৃদ্ধির সংগঠনের নির্দিষ্ট একটা কিছু নিয়মের ভিত্তিতে কিন্তু একটা শিশুর মধ্যে কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, বৃদ্ধি কিন্তু হচ্ছে। ঠিক আছে, বলছে একটি শিশু এই যে দেহ সঞ্চালনের ক্ষেত্রে প্রথমে সে কি বসতে পারে, তারপর সে কি হামাগুড়ি দিতে পারে। ঠিক আছে, তারপরে সে ধরে দাঁড়াতে পারে, তারপর কিন্তু সে হাঁটতে পারে, তারপরে কিন্তু সে দৌড়াতেও কিন্তু পারে। ঠিক আছে, অবশ্যই একটা শিশু কি প্রথমে কি বসতে শিখে, তারপর কি দাঁড়াতে শিখে, তারপর হাঁটতে শিখে, তারপর কি দৌড়তে শিখে। ঠিক আছে, চিত্র আকারে দেওয়া আছে যে সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া, সেই পয়েন্টটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, যে একটি শিশু দেহ সঞ্চালনের ক্ষেত্রে প্রথমে সে বসতে পারে, তারপর সে হামাগুড়ি দিতে পারে, তারপর সে ধরে দাঁড়াতে পারে, তারপর সে হাঁটতে পারে। ঠিক আছে, তারপরে পয়েন্ট আছে পরিমাপযোগ্য। বলছে বৃদ্ধি পরিমাপযোগ্য একটি প্রক্রিয়া, অর্থাৎ বৃদ্ধিকে কি পরিমাপ করা যায় কিন্তু। ঠিক আছে, বৃদ্ধি পরিমাপ করা যায় না, আমাদের হাইট উচ্চতা পরিমাপ করা যায় কেউ নাকি, সেটা বলছে যে শিশুর দৈহিক উচ্চতা ওজন পরিমাপ করা যায়, এর উপর নির্ভর করে শিশুটির সঠিক দৈহিক বৃদ্ধি হচ্ছে কিনা সেটা কিন্তু জানা যায়। ঠিক আছে, তো কি বললাম যে বৃদ্ধি হচ্ছে একটা পরিমাপযোগ্য। ঠিক আছে, বৃদ্ধিকে আমরা পরিমাপ করতে কিন্তু পারি। ঠিক আছে, একটা শিশুর কত বড় উচ্চতা হচ্ছে সেটাকে আমরা মেপে দেখতে পারি। ঠিক আছে, সেই কথাটা এখানে বলছে যে বৃদ্ধি হচ্ছে পরিমাপযোগ্য একটি প্রক্রিয়া, শিশুর দৈহিক উচ্চতা ওজন পরিমাপ করা যায়, এর উপর নির্ভর করে শিশুটির সঠিক দৈহিক বৃদ্ধি হচ্ছে কিনা সেই সম্পর্কে কিন্তু জানা যায়। ঠিক আছে, তারপরে দেওয়া আছে বিকাশের একটি অংশ। বলছে বৃদ্ধি হচ্ছে কি বিকাশের একটা অংশ। এখানে কি বলছে যে বৃদ্ধি হলো বিকাশের একটি অংশ, এই বৃদ্ধির ফলেই বিকাশ ব্যক্তি জীবনে কিন্তু সংঘটিত হয়ে থাকে। ঠিক আছে, তারপরে দেওয়া আছে
যে খাদ্য ও পুষ্টি নির্ভর। এখানে কি দেওয়া আছে যে বৃদ্ধি হচ্ছে খাদ্য এবং পুষ্টির উপর কিন্তু নির্ভরশীল। অবশ্যই একটা শিশুর বৃদ্ধি হতে গেলে তাকে কিন্তু পুষ্টি এবং খাদ্যের উপর কিন্তু নির্ভর করতে হয়। যদি খাদ্য সে শিশুটি না খায় তাহলে সে কি করে তার বৃদ্ধি হবে বলো তো? অবশ্যই বৃদ্ধি হবে না। তাহলে কি এই যে খাদ্য এবং পুষ্টির উপর খাদ্যর কারণে কিন্তু কি হচ্ছে, একটা শিশুর মধ্যে কি হচ্ছে, তার কিন্তু বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, সেই কথাটা এখানে বলা আছে। বলছে বংশগত এই গুণগুলির প্রভাব বিকাশের উপরও থাকলেও উপযুক্ত খাদ্য ও পুষ্টি সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজন। বলছে বংশগতির তো প্রভাব রয়েছে একটা শিশুর বৃদ্ধির ক্ষেত্রে, তারপরে আমাদের কি করতে হবে, খাদ্য এবং পুষ্টিকর খাদ্য একটা শিশুকে কি খেতে হবে, তারপরে বৃদ্ধিটা কি সে ভালোভাবে হতে পারে। ঠিক আছে, তারপর বলছে জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়া কি বলছে, যে বৃদ্ধি হলো একটি জৈবিক প্রক্রিয়া। বলছে বৃদ্ধি প্রধানত ব্যক্তির জীবধর্মের উপর নির্ভরশীল, অর্থাৎ দেহের জৈবিক কেন্দ্রগুলি স্বাভাবিক বিকাশের উপরে নির্ভর হয়ে থাকে এই আমাদের বৃদ্ধি। ঠিক আছে, তারপরে হচ্ছে সর্বজনীন। ঠিক আছে, সর্বজনীন বলছে প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় সমান। বলছে প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে কিন্তু বৃদ্ধির হার কি সমান বলছে। ঠিক আছে, প্রতিটি বয়স স্তরে প্রতিটি ব্যক্তির এই বৃদ্ধির হার প্রায় একই রকমের কিন্তু হতে থাকে। সেজন্য পয়েন্ট আছে সর্বজনীন। ঠিক আছে, এই যে সর্বজনীন বলছে প্রত্যেকটা জায়গার একটা শিশু প্রথমে কি সে জন্মগ্রহণ করার সে প্রথমে বসতে পারে, তারপর সে কি দাঁড়াতে পারে, তারপর কি সে হাঁটতে পারে, তারপর সে কিন্তু সে দৌড়তে পারে। ঠিক আছে, সেই কথাটা এখানে বলা আছে যে সর্বজনীন, সে শুধু যে প্রান্তে জন্মগ্রহণ করুন না কেন, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারতবর্ষ, ইন্ডিয়া, ঠিক আছে, সে যেখানে জন্মগ্রহণ করুক না কেন প্রত্যেকটা শিশু কিন্তু একই রকম। প্রথমে সে কি বসতে শিখবে, তারপর সে দাঁড়াতে শিখবে, তারপর হাঁটতে শিখবে, তারপর কিন্তু দৌড়ে শিখবে। সেই জন্য বলছে এখানে সর্বজনীন পয়েন্টটা। ঠিক আছে, যেমন আমাদের দুর্গোৎসব পুজো হয়, সেখানে কিন্তু লেখা থাকে পরিষ্কার করে যে শ্রী শ্রী সর্বজনীন কি দুর্গা পূজা। কেন লেখা থাকে? কারণ দুর্গাপূজা কোনো জাতির জন্য না, কোনো দেশের জন্য না, কোনো মানুষের জন্য না, কোনো ধর্মের জন্য না। ঠিক আছে, এই জন্য দুর্গাপূজা লেখা থাকে কি সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা। ঠিক আছে, সেই কথাটা দেওয়া আছে যে সর্বজনীন কি সব ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ কিন্তু সমান। সে যে জায়গায় বসবাস করুক না কেন, যে জায়গায় শিশু হোক না কেন, সে প্রত্যেকটা শিশু কিন্তু একই নিয়মে সে কিন্তু এই সামঞ্জস্য বিধান করে একটা শিশু কি হচ্ছে বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, প্রথমে সে বসতে পারবে, তারপর সে দাঁড়াতে পারবে, তারপর সে হাঁটবে, তারপর কিন্তু সে দৌড়তেও পারবে। ঠিক আছে, এবং প্রসঙ্গে আমরা কি বলতে পারি যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে বৃদ্ধি হলো এমন একটি জটিল সংবেদনশীল প্রক্রিয়া যা ব্যক্তির দৈহিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার মানসিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক, নৈতিক অনেক দিক রয়েছে, সে সকল দিকে পরিপূর্ণ বিকাশ ঘটে থাকে, যা ব্যক্তিকে একজন সুব্যক্তিত্বের অধিকারী করে তোলে। তাহলে উপসংহারে আমরা কি বলতে পারি, যে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে বৃদ্ধি হলো এমন একটি সংবেদনশীল প্রক্রিয়া যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটা শিশু কী হচ্ছে তার দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক সব দিক দিয়ে কি তার মধ্যে সমানভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বিকশিত হচ্ছে। তবেই তো আমরা তাকে একজন সুস্থ সুনাগরিক বলতে পারি। কারণ একটা ব্যক্তি যদি আমরা সুস্থ বা সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে চাই, একটা ব্যক্তির মধ্যে যদি আমরা সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে চাই, তাহলে কি করতে হচ্ছে, সেই ব্যক্তির সব দিক দিয়ে কি তাকে কিন্তু সুনাগরিক হতে হবে, তার সমস্ত দিক দিয়ে তাকে বৃদ্ধি পেতে হবে। অর্থাৎ একটা শিশুর মধ্যে দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্কবিক, নৈতিক প্রত্যেকটা দিক যদি সমপরিমাণে একটা ব্যক্তির মধ্যে থাকে, তাহলে অবশ্যই তাকে আপনার সুব্যক্তিত্বের বা সর্বাঙ্গীন বিকাশ তার মধ্যে হয়েছে, আমরা কিন্তু সেই কথাটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে এবার হচ্ছে আমাদের বৃদ্ধির নীতি। ঠিক আছে, প্রিন্সিপাল অফ গ্রোথ। এবার এই যে বৃদ্ধি, তার বৃদ্ধির নীতি, ঠিক আছে, মানে কতগুলি নীতির মধ্য দিয়ে কিন্তু একটা শিশুর মধ্যে কি হচ্ছে বৃদ্ধি করছে। ঠিক আছে, তো প্রথমেই যে আমাদের নীতিটা দেওয়া আছে, ঠিক আছে, কি দেওয়া হচ্ছে আমাদের, যে বৃদ্ধি হলো জৈবিক ও শারীরিক কাঠামোগত পরিবর্তনের প্রক্রিয়া যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে। বৃদ্ধির যে সকল নীতি দেখা যায় তা নিম্নে সংক্ষেপে আলোচনা করা হলো। ঠিক আছে, অর্থাৎ বৃদ্ধিতে হচ্ছে একটা শিশু বা একটা ব্যক্তির মধ্যে সেটা কি হচ্ছে, কতগুলো নিয়ম বা নীতির মধ্য দিয়ে কিন্তু একটা ব্যক্তির মধ্যে কি বহিঃপ্রকাশ ঘটছে। ঠিক আছে, তো প্রথমে যে দেওয়া আছে যে নিরবিচ্ছিন্ন এবং কি ধারাবাহিক নীতি। ঠিক আছে, প্রথম পয়েন্ট দেওয়া আছে নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক নীতি। ঠিক আছে, বলছে বৃদ্ধির একটি প্রথম নীতি হচ্ছে কি, এটি একটি কি নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ বৃদ্ধি নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিকভাবে কিন্তু চলতে থাকে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে। এই জন্য পয়েন্টটাতে বলা হয়েছে যে
বৃদ্ধি হচ্ছে একটা নিরবচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া, কারণ প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে কি একইভাবে কি বৃদ্ধি কিন্তু সমপরিমাণে ঘটতে থাকে। ঠিক আছে, 2 নম্বরে বলছে কি শারীরিক ক্ষেত্রে সীমাবদ্ধতার নীতি। বলছে বৃদ্ধি ব্যক্তির শারীরিক ক্ষেত্রের মধ্যে কি সীমাবদ্ধ। ব্যক্তির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার আয়তন, উচ্চতা, ওজন প্রভৃতির পরিবর্তন কিন্তু ঘটে চলছে। ঠিক আছে, বলছে বৃদ্ধি এই যে শারীরিক ক্ষেত্রে সীমাবদ্ধতা, ঠিক আছে, শারীরিক ক্ষেত্রে আমাদের মধ্যে কি সীমাবদ্ধ থাকে। বলছে বৃদ্ধি ব্যক্তির শারীরিক ক্ষেত্রে সীমাবদ্ধ, যেমন ব্যক্তির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার কিন্তু দৈহিক, মানসিক, তারপরে তোমার আয়তন, উচ্চতা, আকার, আয়তন এগুলো কি হচ্ছে প্রভৃতি কিন্তু পরিবর্তন হচ্ছে। 3 নম্বরে দেওয়া আছে বৃদ্ধির হারের তারতম্য নীতি। বলছে বৃদ্ধির হারের তারতম্য দেখা যায়। বলছে কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধির হারে কিন্তু তারতম্য কিন্তু দেখা যায়, অর্থাৎ সকল ব্যক্তি একই সকল অঙ্গের বৃদ্ধির হারের মধ্যে কি পার্থক্য দেখা যায়, তবে এই তারতম্য হারের কি বৈষম্য অনেক কম। 3 নম্বর পয়েন্ট। এবার যেমন 4 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে যে সাধারণ থেকে কি বিশেষের দিকে নীতি। সাধারণ থেকে বিশেষের নীতি, ঠিক আছে। বলছি যে বৃদ্ধি সাধারণত থেকে বিশেষের দিকে কি হয়ে থাকে। ব্যক্তি প্রথমে হাত পায়ের বৃদ্ধি ঘটে, তারপর সে আঙুলের বৃদ্ধি ঘটে, অর্থাৎ পরিণামন ঘটে। বৃদ্ধি সাধারণ থেকে বিশেষের দিকে কিন্তু অনুসরণ করে থাকে, অর্থাৎ বৃদ্ধি সাধারণ থেকে বিশেষের দিকে কি এগিয়ে যায়। প্রথমে কি বলছে যে ব্যক্তি প্রথমে কি তার হাত পায়ের কি প্রথমে বৃদ্ধি ঘটে, তারপরে তার কি ঘটে আঙ্গুলের কি বৃদ্ধি ঘটে, অর্থাৎ তার মধ্যে কী হচ্ছে পরিণামন ঘটছে, যেটা কি অটোমেটিক আপনা আপনি কি একটা ব্যক্তি বা শিশু জীবনে কিন্তু ঘটে থাকে। ঠিক আছে, সেজন্য বলছে যে বৃদ্ধি হচ্ছে একটা সাধারণ থেকে বিশেষের দিকে যাওয়ার নীতি। ঠিক আছে, এবার 5 নম্বর কি বলছে সামঞ্জস্যপূর্ণতার নীতি। বলছে বৃদ্ধি হচ্ছে সামঞ্জস্যপূর্ণতার নীতি অনুসরণ করে এগিয়ে চলে। প্রতিটি শিশু প্রথমে চিৎ হবে, তারপর সে বসবে, তারপর সে হামাগুড়ি দেবে, তারপর সে দাঁড়াতে পারবে, তারপর সে হাঁটবে ইত্যাদি। অর্থাৎ বৃদ্ধির মধ্যে একটা কি সামঞ্জস্যতা কিন্তু বজায় থাকে। ঠিক আছে, আগের যে চিত্র আমি দেখাছিলাম এদিকে, সেই চিত্রটা একবার মনে করো। ঠিক আছে, কি বলছে যে বৃদ্ধির সামঞ্জস্যতার নীতি অনুসরণ করে চলে এগিয়ে চলে প্রত্যেকটি শিশু প্রথমে কি চিৎ হবে, তারপর সে বসবে, তারপর সে হামাগুড়ি দিবে, তারপর সে দাঁড়াতে পারবে, তারপর সে হাঁটবে। অর্থাৎ এই বৃদ্ধির মধ্যে একটা কি সামঞ্জস্যতা কিন্তু বজায় থাকে। বলছে ঐক্য নীতি। বলছে বৃদ্ধি একটি অন্যতম নীতি হচ্ছে ঐক্যর নীতি। বলছে মানুষের শারীরিক বিকাশের মধ্যে একটি ঐক্য বজায় থাকে, অর্থাৎ একটি অঙ্গের বৃদ্ধির সঙ্গে সঙ্গে আর একটা অঙ্গের কি হচ্ছে বৃদ্ধি নির্ভর করে এইসব শারীরিক বৃদ্ধি ঘটে চলে। বলছে এইভাবে তার মধ্যে শারীরিক বৃদ্ধি কিন্তু ঘটে চলে। বলছে একটি অঙ্গের যদি পরিবর্তন হয় আরও একটি অঙ্গের কি পরিবর্তন হবে। এবার বলছে 7 নম্বর পয়েন্টে বলছে অনুশীলনের নীতি। ঠিক আছে, বলছে বৃদ্ধির হার অনুশীলনের দ্বারা ত্বরান্বিত করা যায়, এই ব্যাপারে মনোবিজ্ঞানীরা একাধিক পরীক্ষা করে ফল পেয়েছেন। বলছে বৃদ্ধির হার অনুশীলনের দ্বারা ত্বরান্বিত করা যায় এই বিষয়ে বিভিন্ন মনোবিজ্ঞানীরা একাধিক পরীক্ষা নিরীক্ষা করেছেন। যেমন খেলাধুলা, নিয়মিত ব্যায়ামের মাধ্যমে বৃদ্ধির হার ত্বরান্বিত করা যায়। বলছে এছাড়াও কি বললাম যে এছাড়াও এই যে বৃদ্ধি শারীরিক বিকাশের মধ্যে একটি ঐক্য বজায় থাকে, অর্থাৎ একটি অঙ্গের বৃদ্ধির কারণে আরেকটি অঙ্গে কি হচ্ছে বৃদ্ধি নির্ভর করছে। এবার যে এই যে অনুশীলন নীতি এখানে কি বলছে যে বৃদ্ধির হার অনুশীলনের দ্বারা কি ত্বরান্বিত করা যায়, এই ব্যাপারে মনোবিজ্ঞানী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে শিশু খেলাধুলা বা ব্যায়াম করার মাধ্যমেও কি হচ্ছে তার মধ্যে কিন্তু বৃদ্ধি কিন্তু অতিমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবার সুতরাং উপরোক্ত আলোচনার নীতিগুলি থেকে ভিত্তি করে বলা যায় যে বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া, যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সংঘটিত হয়ে থাকে। বৃদ্ধি বিকাশের প্রক্রিয়াগুলিকে প্রভাবিত করে তা নিরবিচ্ছিন্নভাবে জীবনব্যাপী চলে থাকে। ঠিক আছে, তাহলে আজকের যে ক্লাস আমরা জানলাম এখান থেকে, অর্থাৎ বৃদ্ধির অর্থ এই সম্পর্কে জানলাম, বৃদ্ধির অর্থ এবং বৃদ্ধির বৈশিষ্ট্য বা বৃদ্ধির যে নীতিগুলো সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে, এর পরবর্তী ক্লাসে আমরা বিকাশের অর্থ, ঠিক আছে, বিকাশের বৈশিষ্ট্য, ঠিক আছে, এই টপিক সম্পর্কে আমরা জানবো। তো আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করলাম। অবশ্যই তোমরা এই ভিডিওটি প্রত্যেকটা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে, তাদেরকেও বলবে তারাও যাতে তাদের বন্ধুবান্ধবীকে শেয়ার করে অবশ্যই তারাও কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করলাম। প্রত্যেকে থ্যাংক ইউ, ধন্যবাদ।